ওহ ও, মনে করছিলাম বাইরে গিয়ে বাজারে হোটেলে কিছু ভালো মন্দ খাবার খাবো। এখানে বসে ধুয়োর ভিতরে বসে রান্না করতে হবে, অসহ্য লাগছে। দিদি, আপনি আজকে খাবারগুলো রান্না করে নিন, আমার শরীরের অবস্থা আজকে ভালো লাগছে না। আপনি তো জানেন ধুয়োর মাঝে আমার রান্না করতে অনেক কষ্ট হয়। আচ্ছা আচ্ছা ছোট বউ, তুমি ঘরের ভিতরে গিয়ে বিশ্রাম করো, আমি একলা খাবার রান্না করে নেব। আচ্ছা আচ্ছা ছোট বৌমা, প্রতিদিন যদি তোমার শরীর খারাপ করে তাহলে ডাক্তার দেখাচ্ছ না কেন? এই জন্য তো আমি কোনো সময় কোনো কথা বলতেই চাই না। মা, আপনি কেন সব সময় আমাকে এরকম ভাবে কথা শোনান? তুমি কথা শোনার মতো কাজ করো, এর জন্য তো কথা শুনতে হয় তোমাকে। বাদ দেন না আম্মা, তাকে এসব কিছু বলার দরকার নেই। এই অল্প কিছু খাবার আমি রান্না করতে পারবো, এই খাবার আমি একলা রান্না করে নিতে পারবো। যাও ছোট বউ, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আর মা, আপনিও যান বিছানায় গিয়ে বিশ্রাম করেন, আমি সব কাজ একলা করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি, আপনি যখন বলছেন আমি তাহলে যাচ্ছি। তোমার মন অনেক বড় বৌমা, এজন্য তো তুমি ছোট বউয়ের চালাকি বুঝতে পারো না। তুমি সারা দিন রাত কষ্ট করে কাজ করো আর সে পুরো দিন বিশ্রাম করতে থাকে। এদিকে আমার বড় ছেলে ঠিক তোমার মতো সারা দিন রাত জমিতে পরিশ্রম করে কাজ করতে থাকে। রিম রহিম বাড়িতে আছো? বাইরে আসো। আরে লতিফ চাচা যে, কিভাবে আসলেন? বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে চলেন। আরে না ভাতিজা রহিম, আমার অনেক তাড়াহুড়ো আছে, আমাকে যেতে হবে। এ নাও রহিম, ধান আর গম বিক্রির টাকা, এর ভিতরে পুরো ৮০,০০০ টাকা আছে। সত্যি ভাতিজা রহিম, তুমি জমিতে অনেক পরিশ্রম করে কাজ করে, এই গ্রামে সবার চাইতে তোমার জমিতে ফসল ভালো হয়। একদম ঠিক কথা বলেছেন ভাইজান, তার বাবার সব গুণ তার ভিতরে দেখতে পাওয়া যায়। এজন্য তো আমার সব সময় ভয় হয়, কে জানে কখন কেউ তাকে ধোকা দেয়। আচ্ছা ঠিক আছে ভাবিজান, আমাকে এখন যেতে হবে। আচ্ছা ভাতিজা, আমি এখন গেলাম। দেখো তো ভাই টাকাগুলো। আরে বাহ, অনেকটা টাকা। তুমি অনেক ভালো কাজ করেছো ভাই। না ভাই, তোমার আগে 40,000 টাকা আর আমার আগে 40,000 টাকা আমার কাছে। ধন্যবাদ ভাই তোমাকে, যাজ্ঞা আমার অনেক উপকার হলো টাকাগুলো পেয়ে। আরে বদমাস, তুই কি জন্য তার কাছ থেকে টাকাগুলো নিচ্ছিস? তুই কি কোনোদিন তার সাথে রোদ্রে পুড়ে জমিতে কাজ করেছিস? কেন আমি রৌদ্রপুরের জমিতে কাজ করতে যাব? জমিতে আমাদের দুবারেরই অংশীদারিত্ব আছে। এই জন্য তো যে টাকা ইনকাম হবে সেগুলো টাকার ভিতর থেকে আমাদের দুজনের ভাগ হবে, বুঝতে পেরেছো মা? একদম ঠিক কথা না। যদি এরকম হয় তাহলে তোর বড় ভাই তোর সব পড়ালেখার খরচ চালিয়েছে, তার নিজের জন্য তো কোনো টাকা পয়সা জমা করে রাখে নাই। তুই যখন বেতন পাস তাকে কত টাকা নিয়ে এসে দিস বল? বাদ দাও না মা, এ তো আমার ছোট ভাই, এ তো আমার কাছে বারবার টাকা চায় না। চলো মা, এখন তার উপর রাগ করে থেকো না। জানে মা, আমার প্রমোশন হয়েছে, কিন্তু আমার অফিস অনেক দূরে। এই জন্য আমাকে আর বিলকিসকে ঢাকা শহরে থাকতে হবে। ওখানে সবকিছু সুযোগ সুবিধা আছে। ঢাকা এখান থেকে তো খুব একটা বেশি দূরে হবে না, তুই তো প্রতিদিন বাসা থেকে যাওয়া আসা করে অফিস করতে পারবি। যদি আমাকে ছেড়ে তুই দূরে কোথাও চলে যাস তাহলে তো আমি তোদেরকে প্রতিদিন দেখতে পাবো না। এইসব মন মেজাজ করা খারাপের কথা বলবে না। চাকরির সুবাদে তো আমাকে যেতেই হবে। মা তো ঠিক কথা বলেছে দেওর মশাই, তুমি আর ছোট বউ যদি এখানে না থাকো তাহলে তো আমাদেরকে একটুও ভালো লাগবে না। আপনি ঠিক কথা বলেছেন দিদি, আপনাদেরকে ছেড়ে যেতে আমাকে একটুও ভালো লাগছে না। ভালো লাগবে না? আমাকে ওইখানে অনেক ভালো লাগবে, এখানে তো অনেক খরচ হচ্ছে। এজন্য তো আমি বুদ্ধি করেছি আমরা দুজনে ওইখানে থাকবো, অনেক মজা হবে সেইখানে থাকতে। বাদ দাও না মা, ভাই এখন অনেক বড় চাকরি করবে, এটা তো অনেক আনন্দের কথা। মা, তুমি এখন কান্না করা বন্ধ করো, তাদেরকে খুশি হয়ে যেতে দাও।
আর শুন ভাই, তুই প্রতিদিন ফোন করে কথা বলবি, আর প্রতি শুক্রবার চলে আসবি, শনিবারের দিন থেকে রবিবারের দিন চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমরা এখন যাচ্ছি। বাক্কার আর তার বউ চলে যায়। তারপরে এভাবে দিন যেতে থাকে, মাস তারপর বছর, এভাবেই দিন কাটতে থাকে। বাক্কার তার ভাই আর তার মার সাথে সম্পর্ক ছিল না। রহিম ফোন করলে বাক্কার অল্প কিছু কথা বলে ফোন রেখে দিত। এদিকে বয়স হয়ে যাওয়ার কারণে মাজেদার শরীর এর শারীরিক অবস্থা দিনের দিন খারাপের দিকে যেতে থাকে। সে আস্তে আস্তে বিছানায় পড়ে যায় আর প্রতিদিন ছোট বউ আর ছোট ছেলের খবর জানতে চায়। কিন্তু বাক্কারের এর কাছে তার পরিবারের চিন্তা ভাবনা করার সময় ছিল না। মা, তুমি চিন্তা করো না, দেখবে বাক্কার আর ছোট বউ তাড়াতাড়ি আসবে। আসবে তো আসবে, কিন্তু সে যত সময়ের ভিতরে আসবে মনে হয় তত সময় পর্যন্ত আমি বেঁচে থাকবো না, সেটা জানা নেই। না না মা, আপনি এরকম ভাবে বলবেন না। আপনি যদি ছেড়ে চলে যান আমাদেরকে, তাহলে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? না গো বৌমা, না, তুমি আমার মেয়ের মতো, আমার দোয়া সব সময় তোমার উপরে থাকবে। আচ্ছা বৌমা, তুমি আর রহিম তো অনেক সাদাসিধে। আমি মরে যাওয়ার পরে বাক্কা তোমাদের সাথে কি কি করবে সেটা আমি বুঝতে পারছি। এজন্য আমি তোমাকে একটি কথা বলতে চাই, কিন্তু তুমি কাউকে এ কথা বলবে না, এবং কি তোমার স্বামীকেও বলবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। আমি মরে যাওয়ার পর যদি তোমাদের সংসারে অভাব অনটন আসে, তাহলে তুমি রহিমকে সাথে করে আমাদের মাঠের ভিতরে যে উঁচু জমিটি আছে সেইখানে গাছের পাশে একটি বাক্স আমি পুঁতে রেখেছি। তার ভিতরে আমার বাবা মার কাছ থেকে যে অর্থ সম্পদ পেয়েছি, আর আমার শ্বশুর শাশুড়ি রহিমের দাদা দাদির কাছ থেকে যে অর্থ সম্পদ পেয়েছি, সেইগুলো ওই বাক্সের ভিতরে রাখা আছে। আমি চাই না যে ওই সব অর্থ সম্পদের ভিতর থেকে ছোট বউ আর ছোট ছেলে যেন কোনো ভাগ না পায়, কেননা ওই সব অর্থ সম্পদের ভাগ পাওয়া তাদের কোনো যোগ্যতা নেই। তুমি যদি এখন রহিমকে সব কথা বলে দাও, তাহলে রহিম ওই সব অর্থ সম্পদ উঠিয়ে নিয়ে এসে ছোট ছেলে আর ছোট বউকে সব দিয়ে দেবে। কিন্তু মা, কোনো কিন্তু না বৌমা, তুমি আমাকে কথা দিয়েছো। দেখো ভাই, এতদিন পর্যন্ত তুমি ওইসব জমিতে ফসল চাষ করে আসছো, আমি ওইসব জমি থেকে কিছুই নেই নাই। হ্যাঁ ভাই, তোমার ভাগের জমি তুমি নিয়ে নাও, তাহলে তো এখন আরো ভালো হবে। এখন থেকে আমরা দুই ভাই জমি চাষাবাদ করব। সেটা আমি নেব, আমি শুধু আসলে নেব। আর একটা কথা, আমি শহর থেকে এই গ্রামে জমি চাষাবাদ করতে আসতে পারবো না। এই জন্য আমার ভাগের জমি আমি বিক্রি করে দেব, আর এই গ্রাম থেকে সারা জীবনের মতো চলে যাব। আরে, কোনোদিন আসবো না বলছো, আর সুদে আসলের কথা, এর মানে কি কি বলতে চাও? সুদে আসলের কথার মানে হচ্ছে পুকুরের পাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো হচ্ছে আমার, আর মাঠের ভিতরে যে উঁচু জমিগুলো আছে সেগুলো হচ্ছে তোমার। তুমি কেমন কথা বলছো দেওর মশাই? আমাদের জন্য মাঠের ভিতরে উঁচু জমিগুলোর কথা বলছো? ওইসব জমিতে তো কোনো ফসল চাষাবাদ করা যায় না, তাহলে আমরা কি খাবো বলো তুমি? এখন আবার কি কথা বলবে? ভাইয়াকে বলেন, এমনিতে তো এই বাড়িটি আপনাদেরই থাকবে, আমরা তো এ বাড়িতে বসবাস করব না, এটা তো আপনাদেরই থেকে যাবে। এরপরে রহিম আর তার বউ আর কিছু বলে নাই। তার মা মরে যাওয়ার পর তারা দুইজন অনেক অসহায় হয়ে পড়ে। এদিকে বাক্কার মাঠের ভেতরের উঁচু জমি ছেড়ে তার সব জমি বিক্রি করে সে গ্রাম থেকে চলে যায়। এখন রহিম তার ভাগের জমিতে আগের মতো চাষাবাদ করতে পারে না। এজন্য রহিম অন্য লোকের জমিতে গিয়ে দিনমজুরের কাজ করতে থাকে, আর তার সংসারের অবস্থা খারাপ হতে লাগে। ওগো, ঘুমিয়ে পড়েছেন? উঠেন উঠেন, কিছু কথা আছে আপনার সাথে, উঠেন তাড়াতাড়ি। কি হয়েছে, ডাকছো কেন?
আগে আমার কথা শুনেন, চলেন আমার সাথে ওই মাঠের ভিতরে উঁচু জমিতে চলেন। তুমি এত গভীর রাতে মাঠের ভিতরে উঁচু জমিতে গিয়ে কি করবে? ওইখানে তো ঝোপঝাড় গাছপালাতে ভর্তি হয়ে আছে। মা আমাকে যে আদেশ করে গেছে তার সে আদেশ আমাকে পালন করতে হবে। মা আবার তোমাকে কি আদেশ করে গেছে? আগে তো চলেন, আমি আপনাকে পরে বলবো, আর সাথে কোদালটাও নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, মা এই জায়গারই কথা বলছিল, এই জায়গায় গর্ত করেন তো। এই দেখো, এখানে একটি বাক্স পেয়েছি। ঠিক আছে, আপনি নিয়ে বাইরে আসেন, আমি আপনাকে সব কিছুই বলছি। এখন আমি বুঝতে পারছি, এই জন্য তো তুমি আমাকে আগে কিছুই বলো নাই। থামো, আমি এই বাক্স খুলতেছি। আরে কি আশ্চর্য, এগুলো তো সোনার গয়না, আর এখানে একটি কাগজে চিঠিও লেখা আছে। এসব মার গয়না মনে হচ্ছে। মা এই চিঠিতে কি লিখেছে? থামেন, আমি পড়ে শোনাচ্ছি। বড় বৌমা, মনে হয় সত্যি তুমি আমার আদেশ পালন করছো। আমি জানতে পারছি আমি মরে যাওয়ার পর তুমি যখন এই চিঠিটি পড়ছো তোমার পাশে তখন রহিমও থাকবে। শোনো পুত্র রহিম, এই বাক্সতে রাখা সোনার গয়নাগুলো অনেক বছর আগের তোমার দাদা দাদি এবং কি আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়ে গিয়েছিল। আর তার আদেশ করে গিয়েছিল পরিবারের যে পরিশ্রমী এবং সৎ হবে তারই শুধু এই বাক্স পাওয়ার অধিকার আছে। বাক্যর ছোট থেকে অনেক চালাক এবং কি হিংসুটে স্বভাবের ছিল। আমি জানি যে আমি মরার পরও তোমাদেরকে ধোঁকা দেবে। মনে হয় এখন তোমাদের সংসারের অবস্থা ভালো নেই, এজন্য এসব সোনার গহনাগুলো তোমাদের পরিষ্কার মন এবং সততার কারণে উপহার হিসাবে দিয়ে গেলাম। তোমরা এই সব সম্পদগুলো তোমাদের সংসারের দরকার অনুযায়ী লাগাবে। দেখবে তোমাদের সংসারে একদিন সুখ শান্তি ফিরে আসবে। আমি তো আমার ছোট ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি নাই, কিন্তু মা হওয়ার কারণে আমি চাই যে সবাই সুখে শান্তিতে থাকুক। আমার বড় পুত্র অনেক সাদাসিধে ব্যক্তি, বৌমা তুমি তার প্রতি একটু খেয়াল রাখবে। আমার মেয়ে তোমরা সব সময় সুখে শান্তিতে থেকো, এটাই আমি দোয়া করি।